আপনাদের অমুক, তিনি আপনাদের অ্যানসেস্টর, আপনাদের পূর্ববর্তী, তার সাথে আমার সাথে এই সম্পত্তি বিক্রি করার একটা বেচা কেনার কথাবার্তা হয়ে গিয়েছিল, এখন তিনি তো নাই, তার অবর্তমানে এখন এই সম্পত্তি আপনারা উত্তরাধিকার সূত্রে মালিক হয়েছেন। তিনি যে অফারটা দিয়েছিলেন সেই অফারটার পরিপ্রেক্ষিতে আমি যে অ্যাকসেপ্টেন্সটা দিয়েছি সেটা এখন প্রমিসে কনভার্ট হয়ে গেছে। সুতরাং এখন আপনারা এই সম্পত্তি, তার প্রমিসটা, তার অফারের ভিত্তিতে যে প্রমিসটা, সেই প্রমিসটা এখন আপনারা পারফর্ম করেন। বলতে পারি না, চাইতে পারি না। এবং আমরা যখন সামনের দিকে যখন যাব সেখানেও এই বিষয়টা আমরা পাবো যে একটা চুক্তি হয়ে যাওয়ার পর এই চুক্তিটা যখন পারফর্ম করার প্রশ্ন, চুক্তিগত চুক্তি, যে কাজের জন্য চুক্তিটা করা হয়েছে সে কাজটা করার যখন প্রশ্ন আসবে, কে করতে পারবেন কাজটা? যিনি চুক্তি করেছেন তিনি, কিংবা তার পরিবর্তে অন্য কেউ, বা তার অবর্তমানে অন্য কেউ করার কোনো সুযোগ আছে, সেটা আমরা সামনের দিকে পাবো। আচ্ছা, তাহলে আপাতত যেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে অ্যাকসেপ্টেন্স দেওয়ার আগেই যিনি অ্যাকসেপ্টেন্স দিবেন তিনি জেনে গেছেন যে তিনি, যিনি অফারটা দিয়েছিলেন সে অফারটা, তিনি অফারটা দেওয়ার পরেই তিনি মারা গেছেন বা তিনি মানসিকভাবে অপ্রতিষ্ঠিত হয়ে গেছেন। সাথে সাথেই ওখানে অফারটা ল্যাপস হয়ে যাবে বা অফারটা ড্রপ হয়ে যাবে ওই অফারের দ্বারা। এখন গিয়ে তিনি যদি আর কোনো মানে জেনে শুনে যদি কোনো অ্যাকসেপ্টেন্স দেন, তিনি এই তিনি যিনি অফারার তিনি যে মারা গেছেন বা তিনি যে পাগল হয়ে গেছেন, এটা জানার পরও অ্যাকসেপ্টেন্স দিয়ে সেই অ্যাকসেপ্টেন্সের আর কোনো মূল্য থাকবে না বা সেটার কোনো বাধ্যবাধকতা থাকবে। তিনি যদি জানার আগে অ্যাকসেপ্টেন্স দিয়ে ফেলেছেন, এরপরে গিয়ে জানতে পারছেন যে তিনি মারা গেছেন, তখন সেক্ষেত্রে হয়তো পরিস্থিতি ভিন্ন হতে পারে। আচ্ছা, এই যে একটা বিষয় আমরা এখানে পেলাম যে রিভোক করা, রিভোক করা বা প্রত্যাহার করা, অফার প্রত্যাহার করা, ফিরিয়ে নেওয়া, এই রিভোক করার যে ব্যাপারটা, এটা কিন্তু আমরা অফার এবং অ্যাকসেপ্টেন্স দুটোর বেলায় কিন্তু সুযোগটা পাওয়া যাবে। অর্থাৎ অফার দেওয়ার পরে সেটা রিভোক করা, আর অ্যাকসেপ্টেন্স দেওয়ার পরও সেটা রিভোক করা। আমি চুক্তি করার উদ্দেশ্য নিয়ে অফার দিয়েছিলাম, সম্পত্তি বিক্রি করার প্রয়োজন হয়েছিল, অফার দিয়েছিলাম, এখন আমি এই অফারটা ফিরিয়ে নিতে চাচ্ছি। আমার হয়তো যে প্রয়োজনে সম্পত্তিটা বিক্রি করতে চাই সেই প্রয়োজনটা মিটে গেছে অন্যভাবে, এখন আর সম্পত্তি বিক্রি করতে হচ্ছে না। আবার যিনি অ্যাকসেপ্টেন্স দিয়েছিলেন যে হ্যাঁ ঠিক আছে আমি সম্পত্তিটা কিনবো বলেছিলাম, যত টাকায় সম্পত্তিটা কেনার জন্য অ্যাকসেপ্টেন্স দিয়েছি, এখন হয়তো টাকা পয়সা জোগাড় করতে পারছি না, এখন কি করব? তো এই দুটো ক্ষেত্রে মানে রিভোকেশন অফ অফার, রিভোকেশন অফ অ্যাকসেপ্টেন্স, সেকশন 5 এ যখন আপনারা যাবেন সেখানে যেটা পাওয়া যাবে সেটা বলা হচ্ছে যে অফারের বেলায় বা প্রপোজালের বেলায় যেটা বলা হচ্ছে যে যখন এই অফার দেওয়ার পরে অ্যাকসেপ্টেন্সের বিষয়ে কমিউনিকেশন কমপ্লিট হওয়ার আগেই যদি যিনি অফার দিয়েছিলেন, অফারার, তিনি যদি তার অফারটা ফেরত নিতে চান তাহলে বলা হচ্ছে যে সেক্ষেত্রে ফেরত নিতে পারেন। অ্যাকসেপ্টেন্স কমপ্লিট হওয়ার আগেই অফারার যিনি, তিনি তার অফারটা ফেরত নিতে পারবেন। আর অ্যাকসেপ্টেন্স দেওয়ার পরে যদি তিনি বলেন যে আমি অফার ফেরত নিবে, আমার অফার আমি প্রত্যাহার করব, সেটা হবে। অ্যাকসেপ্টেন্সের বেলায়ও একই কথা, সেটা হচ্ছে যে অ্যাকসেপ্টেন্স, আমি এই অফার অ্যাকসেপ্ট করে আমার অ্যাকসেপ্টেন্সের বিষয়টা কমিউনিকেট করেছি, কমিউনিকেশনটা কমপ্লিট হওয়ার আগেই যে কোনো মুহূর্তে এই অ্যাকসেপ্টেন্সটা রিভোক করা যাবে। কিন্তু অ্যাকসেপ্টেন্সটা একবার কমপ্লিট হয়ে যাওয়ার পরে, অ্যাকসেপ্টেন্সের কমিউনিকেশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে গিয়ে যদি আমি বলি যে আমি এই অ্যাকসেপ্টেন্স যেটা দিয়েছিলাম সেই অ্যাকসেপ্টেন্স আমি প্রত্যাহার করতে চাই বা আমি প্রত্যাহার করলাম, বলা হচ্ছে যে না, সেটা হবে না। আর যেটা আরেকটা যেটা আসছে সেটা হচ্ছে যে
যেটা আমরা এর আগেও যেটা পেয়েছি সেটা হচ্ছে অফারের সাথে যদি সময় উল্লেখ করে দাও, অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যে যদি এই অফারটা গ্রহণ করা না হয় তাহলে বলা হচ্ছে যে এই অফারটা ল্যাপস হয়ে যাবে। এখন সময় উল্লেখ করে দিয়ে অফার দেওয়ার পরে দেখা যাচ্ছে যে সময় দেওয়া আছে 7 দিন। যিনি অফার দিয়েছেন তিনি সময় উল্লেখ করে দিয়েছেন 7 দিনের মধ্যে এটা অ্যাকসেপ্টেন্স দিতে হবে। 7 দিন যাওয়ার আগে 1 দিন বা 2 দিনের মাথায় তিনি বলছেন যে আমি আমার অফার প্রত্যাহার করব। অর্থাৎ তার যে অফারটা ছিল সে অফারটা ছিল টাইম বাউন্ড, একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই নির্দিষ্ট সময় পর্যন্ত অফারটা ওপেন, ওই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাকসেপ্টেন্সটা দিলে অফারটা ভ্যালিড, অ্যাকসেপ্টেন্স দিলেই অ্যাকসেপ্টেন্সটা ভ্যালিড হবে বা অফারটা বৈধভাবে অ্যাকসেপ্ট হয়েছে বলে ধরে নেওয়া একটা সুযোগ ছিল। কিন্তু দেখা যাচ্ছে যে অফারটা 7 দিন যাওয়ার আগেই 1 দিন বা 2 দিনের মাথায় তিনি বলছেন যে আমি আমার অফারটা প্রত্যাহার করে নিলাম বা প্রত্যাহার করে নিচ্ছি। তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে এই ধরনের টাইম বাউন্ড অফার যেটা আছে সেটা নির্ধারিত সময়সীমা যেটা আছে বা স্পেসিফিক টাইম ফ্রেম যেটা আছে সেই টাইম ফ্রেমের মধ্যে টাইমটা এক্সপায়ার হওয়ার আগেই যে কোনো সময় এটা রিভোক করা যাবে, যে কোনো সময় এটা প্রত্যাহার করা যাবে। তবে দুপক্ষের মধ্যে যদি দেখা যায় যে এই সময়সীমাটা যেটা আছে সেই সময়সীমাটাকে দেখা যাচ্ছে যে যে সময়টা উল্লেখ করা ছিল সেই সময়টা বাড়ানোর জন্য বা সময়সীমাটা সময়টা অর্থাৎ অফারটা ওপেন রাখার জন্য, অফারটাকে অ্যালাইভ রাখার জন্য, অফারটাকে জীবিত রাখার জন্য এমন কোনো কিছু বিনিময় হয়েছে, এমন কোনো কনসিডারেশনের আদান প্রদান হয়েছে যে আদান প্রদানের কারণে এখন বলা হচ্ছে যে এই অফার যেটা টাইম বাউন্ড ছিল, যেটা একটা স্পেসিফিক টাইম পর্যন্ত এটার ভ্যালিড থাকার কথা ছিল, ওপেন থাকার কথা ছিল, সেই টাইমটা এখন বা যে সময়সীমাটা যেটা সেটা বেড়ে যাবে কিনা বা সেটা বর্ধিত হয়ে যাবে কিনা। মনে করেন অফার দেওয়া হলো যে হ্যাঁ আমি সম্পত্তি বিক্রি করব, আপনি যদি 7 দিনের মধ্যে আপনি আমাকে কিনতে রাজি হন তাহলে আপনি আমাকে 7 দিনের মধ্যে যান। এখন 7 দিনের মধ্যে দেখা গেল যে আমি সম্পত্তি কিনতে ইচ্ছুক, খুবই একেবারে আন্তরিকভাবে ইচ্ছুক, এবং ইচ্ছুক বিদায় আমার হয়তো দেখা যাচ্ছে এই সময়ের মধ্যে হয়তো কন্ডিশন সবগুলো ফুলফিল করা সম্ভব হচ্ছে না। এই অফারটার মানে অ্যাবসলিউট অ্যাকসেপ্টেন্সের জন্য, অফারটা পরিপূর্ণ অ্যাকসেপ্টেন্সের জন্য কন্ডিশন ফুলফিল করা সম্ভব হচ্ছে না। তো দেখা গেল যে তার সাথে কথাবার্তার মাধ্যমে যে ভাই ঠিক আছে আপনি বুঝতে পারছি আপনার টাকার দরকার, টাকার প্রয়োজনে আপনি সম্পত্তি বিক্রি করছেন, আপনাকে আমি আপাতত মানে যেটা আমাদের একেবারে প্রচলিত যেটা প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টে যখন আমরা যাওয়া মানে আপনারা যাবেন শুনবেন বা শুনেও থাকতে পারেন ইতিমধ্যে, আপনাকে আপাতত টোকেন হিসেবে নজরানা হিসেবে মানে ওই বিয়ে শাদীর বেলায় যেটা আমরা চাপিয়ে ভাষায় বলি নিশান দেওয়া, এটা মানে আটকে ফেলার জন্য যেটা করা যে আপনাকে আমি কিছু টাকা আপাতত টোকেন হিসেবে দিচ্ছি, আপনি একটু অপেক্ষা করেন, আমি আপনার এই অফারটা আমি অ্যাকসেপ্ট করব, আমাকে আপনি আরেকটু সময়টা বাড়িয়ে দেন। এই যে আদান প্রদানটা হচ্ছে, এই যে কনসিডারেশনটা যেটা এখানে দেওয়া নেওয়া হচ্ছে, এটার কারণে এখন এই অফারটা যেটা যেটা আগে 7 দিনের পরে এটা অফারটা ল্যাপস হয়ে যাওয়ার কথা ছিল, সেটা এখন বলা হচ্ছে যে এই কনসিডারেশনের কারণে এটা এখন কনসিডারেশনের আদান প্রদানের কারণে এই সময়টা এখন অ্যালাইভ হয়ে যাবে বা সময়টা ওপেন হয়ে যাবে বা অফারটা ওপেন থেকে যাবে, ওপেন রয়ে যাবে। আর আরেকটা বিষয় যেটা আমরা কতদিন যেটা পেয়েছিলাম কতদিন পর্যন্ত ওপেন থাকতে পারে একটা কোশ্চেন।
এটা কোনো সুনির্দিষ্ট সময়সীমা নেই, এটা হচ্ছে দুপক্ষের আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারে। এখানে আইন এক্ষেত্রে আপনাকে কোনো সময়সীমা নির্ধারণ করে দিচ্ছে না, এই জায়গায় দিচ্ছে না। তবে এখন বলতে গেলে যেটা চলে আসে প্রাসঙ্গিক ভাবে, একটা সময় পর্যন্ত আমাদের দেশে যেটা ছিল, যেটা আপনাদের এর আগেও গতদিন আমরা বোধহয় এই প্রথম দিন না গতদিন আলোচনার সময় আমরা যেটা আলোচনা করেছিলাম, যে সম্পত্তি বেচা কেনা সংক্রান্ত যে সমস্ত চুক্তিগুলো আমাদের দেশে হয়ে থাকে, এগ্রিমেন্ট ফর সেল বা সম্পত্তি ক্রয় বিক্রয়ের চুক্তি, বা আরো একেবারে কমনলি ইউজ যে টার্মটা বায়নানামা, এই যে এগ্রিমেন্ট ফর সেল বা বায়নানামা সম্পত্তি ক্রয় বিক্রয়ের চুক্তি, যেটা এটা আপনাদেরকে বলেছিলাম তো বোধহয় যে 2004 সালের আগ পর্যন্ত এক ধরনের প্রেক্ষাপট ছিল, এবং 2004 সালে এই আমাদের প্রচলিত যে সম্পত্তি হস্তান্তর আইন, রেজিস্ট্রেশন আইন এবং সুনির্দিষ্ট প্রতিকার আইনে একসাথে সংশোধনীর মাধ্যমে যে কয়েকটা কাজ করা হয়েছে, সেখানে এই ধরনের এই এগ্রিমেন্ট ফর সেল বা বায়নানামা, এটাকে নাম্বার 1 বাধ্যতামূলকভাবে লিখিত হতে হবে বলা হয়েছে, তার মানে আগে মুখে মুখে করলে হতো। নাম্বার 2 বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন করতে হবে বলা হয়েছে, তার মানে আগে রেজিস্ট্রেশন না করলেও চলতো। তারপর বলা হচ্ছে যে চুক্তি করার সময় যদি উভয় পক্ষ সুনির্দিষ্টভাবে কোনো সময়সীমা উল্লেখ করে না থাকে, অর্থাৎ আমরা যারা চুক্তি করছেন ক্রেতা বিক্রেতা, তারা চুক্তিতে বলছেন যে আমরা আজকে এই মানে এই সম্পত্তি ক্রয় বিক্রয়ের জন্য আমরা চুক্তি করলাম, মোট এত টাকা দাম সাব্যস্ত করলাম, সেখান থেকে এত টাকা আমি বিক্রেতা অ্যাডভান্স নিলাম, অ্যাডভান্স নিয়ে আমরা এই চুক্তিটা করলাম, আগামী এত দিনের মধ্যে বা এত মাসের মধ্যে বা এত বছরের মধ্যে আমরা বাদ বাকি টাকা লেনদেন সম্পন্ন করে বিক্রয়ের কাজটা শেষ করব। যদি উভয় পক্ষ নিজেরা এটা চুক্তিতে সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে, সেক্ষেত্রে বলা হচ্ছে যে সর্বোচ্চ 6 মাস পর্যন্ত এখানে সময়সীমা ধরে নেওয়া হবে, অর্থাৎ 6 মাস পর্যন্ত এখানে অপেক্ষা করা যাবে। এটা হলো শুধুমাত্র এই একটা ক্ষেত্রে। এর বাইরে বিষয়বস্তুর ধরন অনুযায়ী যে বিষয় নিয়ে চুক্তি হোক, এটা আইনে যদি সুনির্দিষ্ট কোনো পার্টিকুলার আইনে যদি এভাবে কোনো সুনির্দিষ্ট সময়সীমা উল্লেখ না থাকে, তাহলে যেটা হবে হচ্ছে দুই পক্ষের আন্ডারস্ট্যান্ডিং বা একটা রিজনেবল টাইম। দুই পক্ষের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না কিছু টাকা আমাকে ওই যে টোকেন বা অ্যাডভান্স হিসেবে ধরিয়ে দিয়ে এরপর সে চুপচাপ বসে আছে মাসের পর মাস, এটাও হবে না আবার। কারণ আমার এখানে হয়তো দেখা যাচ্ছে যে নেসেসিটি, যে আমাকে ইমিডিয়েট একটা মানে আল্লাহ না করুক শারীরিক অসুস্থতার কারণে ট্রিটমেন্টের জন্য বিদেশ যেতে হবে, তার মানে আমার এই নেসেসিটি তো মাসের পর মাস বসে থাকার সুযোগ নেই এখানে। আমার এই নেসেসিটির কারণে আমাকে চুক্তিটা দ্রুত এটা কমপ্লিট হতে হবে আমার। আচ্ছা, এরপরে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আরেকটা বিষয় যেটা আমরা গতদিন পেয়েছিলাম, যে জেনারেল অফার বা ইউনিভার্সাল অফার একটা বিষয় পেয়েছিলাম। ওপেন মোটামুটি যেটা, সেটা হচ্ছে বিজ্ঞাপনের মাধ্যমে যখন কোনো অফার দেওয়া, তো এই ধরনের অফারের বেলায় বলা হচ্ছে যে এটা যেহেতু বিজ্ঞাপনের মাধ্যমে, তো এই ধরনের অফার যদি রিভোক বা প্রত্যাহার করতে হয়, তাহলে সেটাও বিজ্ঞাপনের মাধ্যমে করা যাবে। যেরকম আমরা সচরাচর পত্র পত্রিকায় দেখি, আজকে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হলো, কালকে গিয়ে হঠাৎ করে দিয়ে দেখা গেল যে স্থগিত করা হলো বা বাতিল করা হলো। আচ্ছা, তো এই ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে এখন দেখা যাচ্ছে যে এই, জি বলেন স্যার। বায়নানামা যদি 6 মাস যদি মেয়াদ শেষ হয়ে যায়, তাহলে যে কি এই ইয়াটা, তাহলে ওর সাথে আমার লেনদেন কি একদম ডিসমিস, আমি কোনো আইনি পদক্ষেপ নিতে পারবো না? পারবেন। আপনি কি মানে কার প্রেক্ষাপটে বলছেন, ক্রেতা না বিক্রেতা? আমি ক্রেতা। আমি 6 মাস ধরে ওনার সাথে একটা বায়না করেছি, কিন্তু আমাকে উনি 6 মাস ধরে রেজিস্ট্রি দেয় নাই। এরপরে জি আমি তখন এরপরে কোনো হ্যাঁ বল। জি, এরপরের পদক্ষেপটা হচ্ছে আপনাদের বদরুল হুদা স্যারের সাথে যখন আপনারা সুনির্দিষ্ট প্রতিকার আইন যখন করবেন, সেই সুনির্দিষ্ট প্রতিকার আইনে 21 নম্বর ধারার পরে দেখবেন 21 ক একটা ধারা, এই যে 2004 সালের সংশোধনীর কথা বলছি, সেই 2004 সালের সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছে।
21 ক একটা ধারা, এবং এটা আরেকটা আইন যেটা আছে, যেটা অবশ্য আপনাদের ফাইনাল ইয়ারে গিয়ে পাবেন, সেটা হচ্ছে আইনটার নাম হচ্ছে লিমিটেশন অ্যাক্ট, বাংলায় বললে তামাদি আইন। মানে অন্য ওই যে হুজুরদের ওয়াজ করতে গেলে একটা থেকে যে অনেক দূরে চলে যেতে হয়, অনেকটা এখন সেরকম হয়ে যাচ্ছে। বিষয়টা হচ্ছে আমরা যেটা বলেছিলাম বোধহয় প্রথম দিন আপনাদেরকে, যে আমাদের যে প্রচলিত, আমাদের না বলতে মানে একেবারে বৈশ্বিক প্রেক্ষাপটে যদি বলি, মানে আইনের শাসন বলেন বা বিচার ব্যবস্থা বলেন, দুটো ডাইমেনশন। একটা হচ্ছে যে অপরাধ হলে সেটার জন্য শাস্তিমূলক ব্যবস্থা করা, আর অপরাধ ছাড়া দুপক্ষের মধ্যে কোনো বিরোধ তৈরি হয়েছে, যেটাকে সিভিল ডিসপিউট বলা হবে, সেই সিভিল ডিসপিউটের জন্য প্রতিকারের ব্যবস্থা করা। এখন অপরাধের ক্ষেত্রে যেটা পাওয়া যাবে সচরাচর, দুই একটা ব্যতিক্রম ছাড়া, দুই একটা ব্যতিক্রমী অবস্থা ছাড়া অপরাধের বিচার আপনি কিয়ামতের আগ পর্যন্ত চাইতে পারেন। অর্থাৎ বিচারের কতদিনের মধ্যে আমাকে বিচারের ধারস্থ হতে হবে, কতদিনের মধ্যে আমাকে বিচার চাইতে হবে, কতদিনের মধ্যে আদালতে গিয়ে মামলা করতে হবে অপরাধের জন্য, এ ধরনের কোনো বাধ্যবাধকতা নাই, খেয়াল করেন। কিন্তু সিভিল ডিসপিউটের বেলায় যখন আসবে, অর্থাৎ এই যে আমাকে বায়নানামা অনুযায়ী আমাকে দলিল রেজিস্ট্রি করে সম্পত্তি বিক্রির বিষয়টাকে কমপ্লিট করে দিচ্ছে না, উনি এখন আরেকজনের কাছ থেকে বাড়তি অফার পেয়েছেন, লোভে পড়ে আমার সাথে যেটা চুক্তি সেটা এখন উনি মানবেন না, চুক্তি প্রতিপালন করবেন না। তো আমার জন্য যেটা সেটা প্রতিকারটা সেটা হচ্ছে যে ওই যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে 21 নম্বর ধারা যেটা আছে সেটা হচ্ছে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট, অর্থাৎ চুক্তি বলবৎকরণের জন্য কি করতে হবে, চুক্তি মানতে বাধ্য করার জন্য কি করতে হবে সেটা। তো ওই ধরনের এই প্রেক্ষাপটে আমাকে এখন যেটা করতে হবে বা আমার জন্য যেটা করার সুযোগ আছে সেটা হচ্ছে এই যে তামাদি আইনটা যখন আপনারা পড়বেন ফাইনাল ইয়ারে গিয়ে, সেখানে দেখবেন এই ধরনের সিভিল ডিসপিউটের জন্য কোন ধরনের ডিসপিউটের জন্য কতদিনের মধ্যে মামলা করতে হবে তার একটা সুনির্দিষ্ট সময়সীমা আছে, কোন ধরনের ডিসপিউটের জন্য কতদিনের মধ্যে মামলা করতে হবে তার একটা সুনির্দিষ্ট সময়সীমা আছে। তো এইটার জন্য এই 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 আমাকে যে দলিল দিচ্ছে না, এখন আমি আদালতের দ্বারস্থ হব, সে আমাকে যেহেতু দলিল দিচ্ছে না এই সম্পত্তির মালিকানা পাওয়ার জন্য, অর্থাৎ দলিলটা পাওয়ার জন্য, কার কাছ থেকে? আদালতের কাছ থেকে। সে দিচ্ছে না, আদালত এখন আমাকে দলিল দিবে, এইটার জন্য আমি আদালতের দ্বারস্থ হব। এটা আমাকে এই দ্বারস্থ হতে হবে 1 বছরের মধ্যে, পরবর্তী 1 বছরের মধ্যে, 1 ইয়ার। আগে ছিল 3 বছর, সেটাকে কমিয়ে এখন 1 বছর করা হয়েছে, তাও ওই 2004 সালের সংশোধনীর মাধ্যমে। আপনার উত্তর পেয়েছেন? প্রশ্ন যিনি করেছিলেন উত্তর পেয়েছেন? স্যার পেয়েছি স্যার, থ্যাংক ইউ স্যার। প্রশ্ন উত্তর পেয়েছেন, ফ্রিতে পরামর্শ পেয়ে গেছেন, ফিস টিস ছাড়া। আচ্ছা, যেটা বলছিলাম যে এ ধরনের জেনারেল অফার বা ইউনিভার্সাল অফার, এটা অফার যেরকম বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হয়, অফারটা রিভোক করাটাও বিজ্ঞপ্তি দেওয়ার মাধ্যমে করা যাবে। তবে এটার ক্ষেত্রে যেটা হবে, অফারটা যে রিভোক করা হয়েছে এইটা সম্পর্কে না জেনে মানে অফারটা যে রিভোক হয়ে গেছে বা অফারটা যে বাতিল হয়ে গেছে এটা না জেনে যদি কেউ এই অফারের সাথে রিলেটেড কোনো টার্মস এন্ড কন্ডিশন ফুলফিল করে ফেলে, যেটার দ্বারা অ্যাকসেপ্টেন্স হয়ে যাওয়ার কথা, সেটা করলেও এটার কোনো বেনিফিট সে পাবে না। এরপর বলা হচ্ছে যে আপনার এই ধরনের অফার যেগুলো, এগুলো যেহেতু সাধারণত দেখা যায় এগুলো টাইম বাউন্ড, অর্থাৎ সুনির্দিষ্ট সময় উল্লেখ থাকে, ওই সময়সীমাটা পার হয়ে গেলেও এটা অফারটা ড্রপ হয়ে যাবে। কোনো প্রিকন্ডিশন দেওয়া থাকলে সেটাও ফুলফিল না হলে সেটা ড্রপ হয়ে যাবে। আর যিনি অফারটা দিয়েছেন এটা তিনি যদি মারা যান বা অপ্রকৃতস্থ হয়ে যান, সেক্ষেত্রেও অফারটা বাতিল হয়ে গেছে বলে বা ড্রপ হয়ে গেছে বলে ধরে নেওয়া হবে। আচ্ছা, অ্যাকসেপ্টেন্সের বেলায়ও যেটা সেটা হচ্ছে রিভোক করা। সেই
অ্যাকসেপ্টেন্স যিনি দিয়েছেন তিনি চাচ্ছেন অ্যাকসেপ্টেন্স দিয়ে ফেলেছেন, এখন চাচ্ছেন রিভোক করবেন। রিভোক করার ব্যাপারটা যেটা সেটা হচ্ছে যে ওই যে যেটা বলছিলাম যে অ্যাকসেপ্টেন্সের বিষয়টা অফারার যিনি তার কাছে এই অ্যাকসেপ্টেন্সের বিষয়ে কমিউনিকেশনটা কমপ্লিট হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যে কোনো সময় এই অ্যাকসেপ্টেন্সটা রিভোক করা যাবে, অ্যাকসেপ্টেন্স রিভোক করার সুযোগ আছে। অর্থাৎ আমি যেটা প্রস্তাব গ্রহণ করেছিলাম সেই গ্রহণটা আমি প্রত্যাহার করে নিচ্ছি। বিয়ের প্রপোজাল অ্যাকসেপ্ট করেছিলাম, এখন সেখান থেকে সরে আসতেছি। এইটা গেল আমাদের মোটামুটি অফার এবং অ্যাকসেপ্টেন্স দুটো পিলার একটা কন্ট্রাক্টের ফাউন্ডেশন মানে বিল্ড আপ করতে গিয়ে ধারাবাহিকভাবে যেটা সেটা হচ্ছে যে দুটো পিলার, মেইন পিলার, মানে অফার থাকতে হবে, অ্যাকসেপ্টেন্স থাকতে হবে। অফার এবং অ্যাকসেপ্টেন্স এর ভিত্তিতে একটা কন্ট্রাক্ট যেটা তৈরি হবে, সেই কন্ট্রাক্ট না, এটা হচ্ছে এগ্রিমেন্ট তৈরি হবে। এটা কন্ট্রাক্ট হতে গেলে এনফোর্সিবল বাই ল হতে হবে। এনফোর্সিবল বাই ল এর প্রেক্ষাপটটা হচ্ছে তো আলাদা। আপাতত যেটা সেটা হচ্ছে এগ্রিমেন্ট হওয়ার ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে যে এই যে অফার এবং অ্যাকসেপ্টেন্স, এই অফার এবং অ্যাকসেপ্টেন্সের সাথে আনুষঙ্গিক আরেকটা যে বিষয়টা চলে আসবে সেটা হচ্ছে কনসিডারেশন। স্যার প্রত্যাহার নিয়ে স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ জি বলুন। প্রত্যাহারের বিষয়ে স্যার আমরা বেশিরভাগ সময় দেখা যায় কি মোবাইল কোম্পানিগুলো স্যার আমাদেরকে মেসেজ পাঠায় হচ্ছে আপনার অফার হচ্ছে 500 টাকা যদি আপনি রিচার্জ করেন সেক্ষেত্রে আপনাকে 50% ক্যাশব্যাক দেওয়া হবে এক্সাম্পল। তো দেখা গেল আমি 2 দিন পরে অফারটা গ্রহণ করলাম, দেখা যাচ্ছে আমার কাছে কি আসতেছে না, 50% ক্যাশব্যাক আসে নাই। তো সেক্ষেত্রে স্যার ওনারা তো প্রত্যাহার করছে, ওরকম আমাকে কোনো ধরনের মেসেজ পাঠাই নাই, শুধু ওনারা যে অফারটা দিছে ওটার জন্য মেসেজ পাঠাইছে। তো সেক্ষেত্রে স্যার যদি ওনারা স্যার 2 দিন পরে যদি ওনার অফারটা যদি স্যার কার্যকর না হয় সেক্ষেত্রে ওটার বিষয়টা জানতে চাচ্ছিলাম। ওইটার বিষয়টা গত ক্লাস থেকে অ্যাটেন্ড করেছিলেন? জি স্যার অ্যাটেন্ড করেছিলাম। গত ক্লাসে এই যে ইউনিভার্সাল অফার বা জেনারেল অফারের প্রেক্ষাপটে একটা বিলেতি মামলার বিষয় নিয়ে আলোচনা করেছিলাম না, কার্লেল ভার্সেস কার্বলিক স্পোক বল কোম্পানি? জি স্যার। এখন কার্লেল ভার্সেস কার্বলিক স্পোক বল কোম্পানির মামলার যে বিষয়বস্তু বা এই ধরনের ইউনিভার্সাল অফারের ক্ষেত্রে যে বিষয়টা সামনে চলে আসে যে আমার এই অফারটা ছিল তো ওপেন, সর্বসাধারণের জন্য উন্মুক্ত, আমি পার্টিকুলারলি তো আপনাকে সুনির্দিষ্ট করে কোনো অফারও দিই নাই, আপনার কাছ থেকে কোনো অ্যাকসেপ্টেন্সও পাই নাই, বা আপনার সাথে আমার সাথে ফর্মাল কোনো কন্ট্রাক্ট এখানে তৈরি হয়নি। সুতরাং আপনি আমার কাছ থেকে কোনো প্রতিকার পাইতে বাধ্য না। আপনাকে 500 টাকা রিচার্জ দিলে ক্যাশব্যাক যেটা দেওয়ার কথা সেটা দিলাম না, আপনি কি করতে পারেন করেন। এখন এটার জন্য যদি আপনি মানে মানে আপনার যদি কপালে আরো যদি খারাপই থাকে আপনি এটার জন্য মামলা করতে যাবেন বাংলাদেশের প্রেক্ষাপটে, এই বিলেতের প্রেক্ষাপটে বলছি না, বাংলাদেশের প্রেক্ষাপটে হলে আপনি এটার জন্য যদি মামলা করতে যান হয়তো কোনো একদিন এটা মামলার রেজাল্ট যেটা আসবে যে মানে কার্লাইল ভার্সেস কার্বলিক স্মোক বল কোম্পানির মামলায় যেটা আদালত যেভাবে সিদ্ধান্ত দিয়েছে সিদ্ধান্ত হয়তো আপনার পক্ষেই আসবে। ওই যেটা পাওয়ার সেটা পাইতে বা সেটা পাওয়ার আগে যেটা হবে ওই কি বলে আমাদের দেশে একটা কথা আছে না, ছাগলের জন্য গরু চিন্তি দেওয়া, ছাগলের জন্য গরু চিন্তি দেওয়ার মতো অবস্থা হবে আর কি। আপনার না প্রেক্ষাপটটা আপনি সুন্দর প্রশ্নটা আপনার জাস্টিফাইড, এটা হচ্ছে যে যেটা হবে মানে আসলে তো হচ্ছে যে আমাদের দেশে তো অনেক মানে এগুলো প্র্যাকটিসটা ওয়েস্টার্ন কালচারে বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে আপনারা যখন যাবেন বা আমরা যখন যাওয়ার দরকার নাই, পত্রপত্রিকায়ও আমরা মাঝে মধ্যে যেটা দেখি সেটা হচ্ছে যে এমন সব উদ্ভট বিষয় নিয়ে মামলা হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে আবার আদালত থেকে প্রতিকারও পাওয়া যাচ্ছে। তো বিষয়টা হচ্ছে বিলেতের প্রেক্ষাপটে যদি বলি, আপনারা ইংলিশ লিগ্যাল সিস্টেম তো আপনাদের এখানে আপনাদের কারিকুলামের মধ্যে নাই বা আসবে না, সেটা হচ্ছে ইংলিশ লিগ্যাল সিস্টেমে আপনার মানে আমাদের এখানে যেটা সেটা হচ্ছে আমাদের যে আদালতগুলো সেগুলোকে বলা হয় কোর্ট অফ ল, আইন আদালত। অর্থাৎ ওই
আইন দ্বারা পরিচালিত আদালত। স্যার একটা প্রশ্ন ছিল। আদালতের বিচারক যিনি বিচার কাজ করবেন তিনি সুনির্দিষ্ট আইনে যতটুকু প্রতিকার আছে ততটুকুই দিতে পারেন। এই বিলেতে কিন্তু আপনার এই আইন আদালত যেটা কোর্ট অফ ল যেটা আছে সেই কোর্ট অফ ল এর পাশাপাশি কোর্ট অফ ইকুইটি, এই যে আপনারা যে ইকুইটি ট্রাস্ট ইকুইটি পড়বেন সেখানে যে ইকুইটির যে বিষয়টা পাবেন, এই ইকুইটির বিষয়টা হচ্ছে ইকুইটি মানে হচ্ছে কি ন্যায়পরায়ণতা, অর্থাৎ বিবেকে একটা ন্যায়পরায়ণ বোধ থেকে কোন সিদ্ধান্তটা এখানে আসা উচিত বা কোন সিদ্ধান্তটা দেওয়া উচিত সেটার উপর ভিত্তি করে আপনার প্রতিকার দেওয়ার জন্য আদালত আছে যেটার নাম হচ্ছে কোর্ট অফ ইকুইটি। এই ধরনের প্রতিকারগুলো দেখা যায় যে এই ধরনের কোর্ট অফ ইকুইটিতে যখন যাওয়া হয় সেই কোর্ট অফ ইকুইটি থেকে এই মানে খুব ভালো ভালো এই ধরনের প্রতিকার আসে। এবং আমাদের যেটা এই কন্ট্রাক্টের পরে যে আমাদের পরবর্তী সেগমেন্টে যে আইনটা আমাদের আলোচনায় আসবে টর্ট, সেই টর্ট কিন্তু পুরোটাই হচ্ছে এই কোর্ট অফ ইকুইটির মানে বিভিন্ন মামলার সিদ্ধান্তের উপর ভিত্তি করে কিন্তু এই টর্ট আইনের উৎপত্তি এবং বিকাশ। টর্ট আইন বলতে কিন্তু আমরা যেরকম কন্ট্রাক্ট আইন যেটা পড়ছি 1872 সালের, সেই ধরনের কিন্তু সুনির্দিষ্ট বিধিবদ্ধ কোনো আইন কিন্তু নাই, পাবো না। আচ্ছা যাই হোক, আপাতত যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে অফার এবং অ্যাকসেপ্টেন্সের পরে যে আনুষঙ্গিক বিষয়টা একটা কন্ট্রাক্ট করার জন্য লাগবে বা আসবে সেটা হচ্ছে কনসিডারেশন, এবং মোস্ট ভাইটাল একটা বিষয় এই কনসিডারেশন। তো এটা আমরা আগামী দিন শুরু করব আলোচনা। আজকে সময় অনেক চলে গেছে, সময় চলে গেছে, আজকে এখানে শেষ করি। এই কনসিডারেশনের বিষয়টা আপনারা ইতিমধ্যে যদি আগের বছরের পরীক্ষার প্রশ্নপত্র যদি আপনাদের দেখার সুযোগ হয়ে থাকে, প্রথম কথা একটা বিষয় পরিষ্কার করে দিই, এটা প্রাসঙ্গিক হিসেবে আসছে সেই কারণে বলা, আদারওয়াইজ কিন্তু আমার কাছে কিন্তু কোনো সাজেশন কোনো মানে এই ধর মানে পরীক্ষা পাশের সহায়ক হিসেবে কোনো শর্ট টিপস আমার কাছে পাবেন না, দয়া করে চাইবেন না। তবে একটা বিষয় যেটা সেটা হচ্ছে এখানে প্রাসঙ্গিকভাবে চলে আসবে সেই কারণে বলা। আগের বছরের প্রশ্নগুলোতে আপনারা দেখবেন, সেখানে দেখলে দেখবেন একটা প্রশ্ন বোধহয় প্রায় বছর আসে, সেটা হচ্ছে মানে এগ্রিমেন্ট উইদাউট কনসিডারেশন, কন্ট্রাক্ট উইদাউট কনসিডারেশন ইজ নো কন্ট্রাক্ট ইন ডাই অফ ল। প্রতিদানবিহীন চুক্তি কোনো চুক্তি নয়, ব্যাখ্যা বিশ্লেষণ করা জন্য বলা হয়। প্রতিদানবিহীন চুক্তি কোনো চুক্তি নয়। কন্ট্রাক্ট উইদাউট কনসিডারেশন ইজ নো কন্ট্রাক্ট ইন ডাই অফ ল। আইনের দৃষ্টিতে কনসিডারেশন ছাড়া কোনো চুক্তি নয়, ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য বলা হয়ে থাকতে পারে। তো এইটার প্রেক্ষাপটে এই কনসিডারেশনের বিষয়টা আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে আলোচনা করব। আজকে শেষ করতে চাচ্ছি। আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার জি বলেন। আমার একটা প্রশ্ন ছিল, আমি স্যার শুরুতে একটু বুঝি নাই, ওই প্রমিজার আর অফারার স্যার একটু বললে ভালো, বুঝতে পারিনি স্যার। অফারার যিনি আর দিবেন প্রমিজার। অফার গত ক্লাসে ছিলেন না বোধহয় আপনি? না স্যার। আচ্ছা, বিষয়টা হচ্ছে একটা চুক্তির মানে স্টার্টিংটা হবে কারো না কারো কাছ থেকে প্রস্তাব দিতে হবে তো নাকি? মানে কেউ কাউকে একটা প্রস্তাব দিতে হবে, তাই তো? বুঝতে পারলাম বিষয় নিয়ে স্যার প্রস্তাব দিতে হবে। আমি একটা কারোর সাথে একটা চুক্তি করতে চাচ্ছি, সাপোজ যে কোনো বিষয় নিয়ে, ইভেন আপনি মনে করেন আপনি বাসা থেকে বের হয়ে রিক্সা করে কোথাও যাবেন, এই রিক্সাতে করে যাবেন, রিক্সাওয়ালার সাথে একটা চুক্তি হতে হবে না? চুক্তি করার জন্য আপনি রিক্সাওয়ালাকে যেটা জিজ্ঞেস করেন যে এই রিক্সা তুমি ল কলেজ আব্দুল ল কলেজ যাবা কিনা জিজ্ঞেস করবেন, তো সে বলবে যে যাবো কি যাবো না। এই যে আপনি তাকে জিজ্ঞেস করবেন আব্দুল ল কলেজ যাবা কিনা, তাকে আপনি একটা অফার করলাম আব্দুল ল কলেজ যাওয়ার জন্য। আপনার এই অফারটা দেওয়ার মাধ্যমে আপনি আপনার স্ট্যাটাসটা দাঁড়াচ্ছে এখন অফারার বা প্রপোজাল, অফার বা প্রপোজাল, অফারার। আর এটাকে যদি মানে সিনোনিমাসলি যদি আপনি প্রপোজাল হিসেবে বিবেচনা করেন তাহলে প্রপোজাল।
আর কে অফার যদি 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 আপনি ডোন্ট টেক ইট আদারওয়াইজ, সেটাকে এক্সাম্পল হিসেবে বলার জন্য বিবাহিত হয়ে থাকেন, তাহলে আপনার নিজের বিবাহের অবস্থাটাকে যে এক্ষেত্রে চিন্তা করে আসতে পারেন, প্রস্তাবটা কোন দিক থেকে এসেছিল সেটাকে মাথায় রেখেও আপনি এটাকে মানে চিন্তা করলে হয়ে যাবে। যিনি প্রস্তাব দিবেন তিনি হচ্ছেন অফারার, ঠিক আছে? আচ্ছা, যাকে প্রস্তাব দেওয়া হবে তার তার স্ট্যাটাসটা হচ্ছে অফারি, আর ডবল ই, অফারি, ঠিক আছে? আচ্ছা, এখন যাকে অফার দেওয়া হলো অফারি, তিনি যেই মাত্র অফারটা অ্যাকসেপ্ট করে নিলেন, অ্যাকসেপ্টেন্সটা দিয়ে দিলেন, এই অ্যাকসেপ্টেন্সটা এতক্ষণ পর্যন্ত আমরা যেটা পাচ্ছি, অ্যাকসেপ্টেন্সটা অফারের কাছে কমিউনিকেট হয়ে গেলে, অর্থাৎ যিনি অফার দিয়েছিলেন তিনি জেনে যাওয়া মাত্রই আমি যে প্রস্তাবটা গ্রহণ করেছি, এবার সে হয়ে যাবে অফারার থেকে প্রমিজর, কারণ তার অফারটা আমি মেনে নেওয়ার সাথে সাথে সে এখন এটা প্রতিপালন করতে বাধ্য। তার অফারটা এখন প্রমিসে কনভার্ট হয়ে গেছে, সে হয়ে গেছে প্রমিসর, আর আমার প্রমিসটা সে এখন মানে ধরে নেওয়া হবে সে আমাকে একটা প্রমিস করেছে। তার অফারটা যেটা প্রমিসে কনভার্ট হয়ে গেছিল সেটা কার জন্য? আমার জন্য। আমার স্ট্যাটাসটা হবে এখন প্রমিসি। মানে স্যার অফারটা সে মেনে এলে সে প্রমিজার হয়ে যাবে স্যার, এটা অফারটা মানে কে মেনে নিবে? যে যাকে অফারটা করা হয়েছে সে না, মানে যিনি অফার দিয়েছেন তিনি তো আর মেনে নেওয়ার কিছু নাই। যাকে অফারটা দেওয়া হয়েছে অর্থাৎ অপরপক্ষ যাকে উদ্দেশ্য করে অফারটা দেওয়া হয়েছে তিনি অ্যাকসেপ্ট করে নিলেই অফারার হয়ে যাবেন প্রমিসর, আর যাকে অফার দেওয়া হয়ে গেছে তিনি হয়ে যাবেন প্রমিসি। ধন্যবাদ স্যার। মানে বোঝাতে স্যার এখানে তাহলে পাত্র হইলো ইয়া, জি স্যার, পাত্র পাত্রী নিয়ে উদাহরণ দিয়েছিলেন না স্যার? হ্যাঁ, জি, তাদের মধ্যে যখন ফাইনালি জিনিসটা হয়ে গেল, এটা উদাহরণ দেওয়ার প্রমিজিটা স্যার এখানে পাত্র না পাত্রী স্যার? জি, যে কেউ হতে পারে। প্রমিজি এখানে পাত্র না পাত্রী, এই প্রেক্ষাপটে স্যার এটা হচ্ছে প্রস্তাবটা কে দিচ্ছে? অনেক সময় তো প্রস্তাব মেয়ের দিক থেকে পাত্র, পাত্র মানে প্রস্তাব যার পক্ষ থেকে যাবে, প্রস্তাবটা যার কাছ থেকে যাবে, যার কাছে যাবে, তিনি অ্যাকসেপ্ট করে নেওয়ার সাথে সাথে যিনি প্রস্তাবটা দিয়েছিলেন প্রস্তাবকারী তিনি হয়ে যাবেন এখন প্রতিজ্ঞাকারী, প্রমিসর। মানে তার প্রস্তাব অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার সাথে সাথে এটা এখন প্রমিস হয়ে গেছে, আমি এই কাজটা করব, আপনি রাজি আছেন কিনা? রাজি হও বলার সাথে সাথে এটা এখন পুরো কাজটা করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলাম, এটা আমার জন্য এখন প্রমিস হয়ে গেছে। বুঝাতে পারলাম? জি স্যার। স্যার ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। জি, স্যার বলেন। কোন চুক্তির ক্ষেত্রে স্যার অফার আর অফারের মধ্যে স্যার কোন ধরনের ক্ষমতা বন্টন হয় কি? মানে কে প্রায়োরিটি সবচাইতে বেশি পাবে ওরকম কিছু কি আছে? এটা তো অফার আর অফারের বিষয় না, বিষয়টা হচ্ছে যে যখন এই অফার অ্যাকসেপ্টেন্স কনসিডারেশন মিলে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতে করতে যখন দেখবো যে একটা চুক্তির শেপ তৈরি হয়ে গেছে, একটা চুক্তি যখন হয়ে যাচ্ছে, চুক্তি যাদের মধ্যে হচ্ছে ডেফিনেটলি এখানে চুক্তিটা হচ্ছে একটা নির্দিষ্ট কাজ করার জন্য। সে মনে করেন এক্সাম্পল যেটা দিলাম, আমি সম্পত্তি বিক্রি করার জন্য অফার দিয়েছিলাম, আপনি অফারটা অ্যাকসেপ্ট করেছেন সম্পত্তি কেনার জন্য, ঠিক আছে? এখন আমরা এই সম্পত্তি বেচা কেনার প্রেক্ষাপটে আমরা আরো অন্যান্য আনুষঙ্গিক বিষয়, অর্থাৎ কার কি করণীয়, কার প্রতি কার কি করণীয়, সেটা যখন আমরা ঠিক করে নিলাম যে সম্পত্তি আমি বিক্রি করব, আপনি কিনবেন, কত টাকায় কিনবেন, এত টাকায় কিনবেন, সেটাও ঠিক হলো। কতদিনের মধ্যে এই টাকা আপনি দিবেন, টাকা দিলে আমি সম্পত্তিটা আপনাকে কখন সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে দলিল রেজিস্ট্রেশন করে আপনাকে সম্পত্তির মালিকানা এবং দখল বুঝিয়ে দিব। এই যে আনুষঙ্গিক সবগুলো বিষয় যখন এখানে আমরা সেট করে ফেললাম, তখন এখানে আমরা সামনের দিকে যখন যাব তখন এই যে অফার এবং অ্যাকসেপ্টেন্স, ঠিক আছে, এবং এটার অ্যাকসেপ্টেন্সের প্রেক্ষাপটে আমরা যে আরেকটা বিষয় যেটা পেলাম, কাউন্টার অফার। অর্থাৎ আপনাকে আমি অফার দেওয়ার পরে আপনি এটা অ্যাকসেপ্টেন্স দেওয়ার পরিবর্তে আপনি আমার কাছে কাউন্টার অফার পাঠালেন। আপনি বলেন যে না, সম্পত্তি এত টাকার দাম বেশি চাচ্ছেন, আপনি এত টাকা হবে না, এত টাকা হবে, আপনি একটা কাউন্টার অফার দিলেন, ঠিক আছে? এখন এই যে কাউন্টার অফার আপনি দিলেন, এই কাউন্টার অফারের ভিত্তিতে আপনার এই অফারটা যদি আমি মেনে নিই, তাহলে এখন আপনি হয়ে যাবেন অফারার থেকে প্রমিসার। আপনি এখন হওয়ার কথা ছিল, আপনাকে অ্যাকসেপ্টেন্স দেওয়ার কথা ছিল, সেই জায়গায় আপনি এখন হয়ে যাচ্ছেন অফারার, এবং আপনার অফার আমি অ্যাকসেপ্ট করে নিলে আপনি হয়ে যাবেন প্রমিসার, আমি হয়ে যাব প্রমিসার।
এই যে পারস্পরিক দুপক্ষের মধ্যে এই যে ব্যাপারটা চলবে, এটা আমরা যেটা মনে করছি যে একজনই শুধু অফার দিবে, আরেকজনই সেটা হচ্ছে দুপক্ষের কাছে মানে কে কি করবে সেটার দ্বারা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাবে রেসিপ্রোকাল প্রমিসের মাধ্যমে, জি স্যার। রেসিপ্রোসিটির মাধ্যমে। বুঝতে পারলাম? জি স্যার। এটা আমরা ধারাবাহিকভাবে যখন সামনের দিকে আলোচনা করব, আমাদের আলোচনা যখন সামনে মানে আরেকবার যদি বলতেন স্যার, আমাদেরকে একটু বইয়ের লেখকের নামটা একটু বলেন না। বইয়ের লেখক। বইয়ের লেখক, জি, ওই তো প্রথম দিনই বলেছিলাম যে আপনার যদি আপনারা ইংরেজি পড়েন, ইংরেজি মানে ইংরেজি মূল আইনটা যেহেতু ইংরেজিতে, ইংরেজি যদি পড়েন আপনারা বেস্ট ওয়ান আমার দৃষ্টিতে সেটা হচ্ছে যে ইন্ডিয়ান ডক্টর অফতার সিং এর এই বইটা আপনারা ফলো করতে পারেন। এটার কিন্তু মানে বড় এডিশন এবং স্টুডেন্ট এডিশন দুভাবে আছে। এটাতে মোটামুটি আপনারা মানে আপনাদের সিলেবাসটা যেভাবে লেখা সেট করা আছে এবং আমি যেভাবে আলোচনা করছি, মোটামুটি এই বইটা ফলো করলে আপনারা সেটা ধারাবাহিকতাটা আপনারা এখানে ফলো করতে পারেন, ধারাবাহিকতাটা পাবেন। কারণ এই যে দেখবেন আমরা যে আলোচনা করছি, দেখা যাচ্ছে যে আমি মানে এখানে কিন্তু ধারা সেকশন যেগুলো আমাদের আছে এই আইনের মধ্যে, মূল আইনে সেকশন গুলো কিন্তু ধারাবাহিকভাবে আসছে না আমাদের আলোচনার মধ্যে। বিষয়বস্তু অনুযায়ী দেখা যাচ্ছে যে আমি মানে একটা সেকশন এখানে, আরেকটা সেকশন আরেক জায়গায়, আরেকটা সেকশন এখানে। এখানে অফার অ্যাকসেপ্টেন্স আলোচনা করতে গিয়ে আমরা সেকশন 2 থেকে আবার 3-4 এ গেলাম, 3-4 থেকে 7-8 এ গেলাম, 7-8 থেকে আবার দেখা যাচ্ছে 9 এ গিয়ে আবার 3-4 এ ব্যাক করতে হচ্ছে। এই যে ব্যাপারটা মানে এটা হচ্ছে যে ধারাবাহিকতাটা বোঝার জন্য। স্যার আমি একটা প্রশ্ন করছিলাম স্যার, প্রতিদানবিহীন চুক্তি কোনো চুক্তি নয়, এটা প্রশ্নটা যদি আবার করতেন স্যার। না প্রশ্ন এটা এখনো এটা না 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 এটা এটা করি নাই। প্রশ্ন এটা আগামী ক্লাসের জন্য। এটা হচ্ছে যে ওই যে টিভি সিরিয়ালের পরের এপিসোড দেখানোর আগে, আগের দিনের এপিসোডে শেষ হওয়ার আগে প্রিক্যাপ দেখায় না, এটা হচ্ছে অনেকটা প্রিক্যাপ হিসেবে। আর একটা কোশ্চেন ছিল, বই ফলো না করে স্যার নির্দিষ্ট আইনগুলো ফলো করলে কি হবে স্যার? না, এখানে আমি বলি আপনাকে, এটা প্রথম দিনেই বলেছি, আপনি যদি মানে হয়তো আপনার যদি ভালো মুখস্থ বিদ্যা থাকে, মুখস্থ করার ক্যাপাসিটি যদি ভালো থাকে, আপনি হয়তো আইনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি মুখস্থ করে ফেললেন, ঠিক আছে? জি স্যার। কিন্তু আপনাকে এই যেমন আমি অফার আলোচনা করছি, অ্যাকসেপ্টেন্স আলোচনা করছি, ঠিক আছে? অফার এবং অ্যাকসেপ্টেন্স আলোচনা করতে গিয়ে আমরা কি আইনের ধারাবাহিকতার ধারাবাহিকভাবে আমরা আইনের যে ধারাগুলো সেগুলো কি এইভাবে আসছে আমাদের আলোচনায়? ধারাবাহিক ছিল না, আসবে না। এবং এটা যেমন আমরা এই যে কনসিডারেশনের বিষয়টা বলছি, সেই কনসিডারেশনের বিষয়টা যখন আমরা আগামী দিন আলোচনা শুরু করব, আমাদেরকে যেতে হবে সেকশন 25 এর 25 নম্বর ধারায়। জি স্যার। বিষয়টা হচ্ছে যে আপনাকে মানে টপিকস ওয়াইজ ধারাবাহিক ভাবে যদি আপনি বুঝতে চান, আপনাকে দেখা যাবে যে জাম্প করে হ্যালো স্যার, একবার শেষে যেতে হচ্ছে, একবারে স্যার আপনি শুনতে পাচ্ছেন আমাকে? স্যার হ্যাঁ জি বলেন বলেন। হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি, বলেন কে বলতে চাচ্ছেন? ওকে ওকে না স্যার, একটা কোশ্চেন ছিল, পরে করব স্যার। হ্যাঁ বলেন না, অসুবিধা নেই, করে ফেলেন। হ্যাঁ স্যার, আপনি আমাদের ওই যে মোবাইল কোম্পানি নিয়ে একটা কথা বলছিলেন যে স্যার, মোবাইল কোম্পানির এগেনস্টে আমাদেরকে তো আমরা কি কোনো অ্যাকশন নিতে পারি না? আমাদেরকে তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অফার দিয়ে পরে এগুলো দেয় না ঠিক মতো। হ্যাঁ শুনেন, ওই যে অ্যাকশন নিতে পারেন কিনা, অ্যাকশন নিতে পারেন কিনা আমি পারবেন না সেটা কিন্তু পাওয়ার জন্য স্যার কোথায় যেতে হবে স্যার? আমি প্রতিকার পাওয়ার জন্য অবশ্যই আদালতে যাবেন। আমি আপনাকে প্রতিকার পাবেন না সেই কথাটা কিন্তু একবারও বলিনি। আমি বলেছি যে আপনাকে যে বিলেতের মতো আমাদের এখানে কোনো আলাদা কোর্ট অফ ইকুইটি নাই। আপনি প্রতিকার পাওয়ার জন্য আমাদের যে বর্তমান যে বিচার ব্যবস্থা আছে সেই বিচার ব্যবস্থা অনুযায়ী আপনি আদালতে যাবেন। পার্টিকুলারলি বললে আপনি দেওয়ানি আদালতে যাবেন। সেই দেওয়ানি আদালতে গিয়ে যখন আপনি দেখবেন যে এখানে এত হাজার হাজার লক্ষ লক্ষ মামলা, এই মামলার ভারে দেখা যাচ্ছে যে বছরের পর বছর খালি মামলা চলতেই আছে। এখন ওই মামলা চলতে চলতে যখন 10-20 বছর পার হয়ে যাবে, দেখা যাবে যে কোনো 10-20 বছর পার হওয়ার পরও রেজাল্ট আসতেছে না, তখন ওই যে মনে হবে যে না, ছাগলের জন্য তো মনে হয় গরু বলি দিতে গেলাম না।
এটা বোঝাতে চাইছি। আমি আপনাকে পাবেন না সেই কথা একবারও বলিনি, কোনো আইনে কোনো প্রতিকারের ব্যবস্থা নেই সেই কথা বলিনি। কোর্টে যেতে হবে স্যার। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। জি। কন্ট্রাক্ট গুলো কি ইমপ্লাইড কন্ট্রাক্ট প্রপোজাল? না, ইমপ্লাইড কন্ট্রাক্ট কেন হবে? এই ধরনের কন্ট্রাক্ট তো আপনি যে মনে করেন আপনি মোবাইলের সাথে সিম কেনার সময় আপনি যেটা করছেন, আপনি একটা নির্দিষ্ট ফর্ম এবং নির্দিষ্ট টার্মস এন্ড কন্ডিশন আপনি অ্যাকনলেজ করে একটা নির্দিষ্ট কন্ট্রাক্ট সাইন করে নিচ্ছেন। আর যে কথাটা বলছেন যে বিভিন্ন রকম যে অফার দিচ্ছে, এই অফার গুলো কিন্তু আসলে হচ্ছে যেটা আমরা বলেছি যে এগুলো হচ্ছে ইউনিভার্সাল, এগুলো হচ্ছে ওপেন জেনারেল অফার, এবং যেগুলো অফার অ্যাকসেপ্টেন্সের যে একটা ট্রেডিশনাল কনসেপ্ট সেগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে পড়ছেন। তারা অফার দিচ্ছে, এখন এই অফার অ্যাকসেপ্ট করে দেখা যাচ্ছে যে আমি যখন প্রিজুডিস্ট হচ্ছি, এই যে কার্লাল ভার্সেস কার্বলিক স্মোক বল মামলা, এখানে আমি যখন প্রতিকারের জন্য যাব, তারা বলবে না আমি তো আপনাকে সুনির্দিষ্ট করে কোনো অফার, আপনার সাথে আমার সাথে কোনো চুক্তি, লিখিত কোনো চুক্তি হয় না, এটা আমি জেনারেল অফার দিয়েছিলাম সর্বসাধারণের জন্য উন্মুক্ত। এখন আপনি অ্যাকসেপ্ট করেছেন, এখন আপনি প্রিজুডিস্ট হয়েছেন আমার এইটাতে, তারপরে আমি আপনাকে কিছু করতে পারবো না বা করবো না সোজা কথা। এখন আপনি করতে বাধ্য করার জন্য আদালতে প্রতিকার চাইবেন। সুনির্দিষ্ট প্রতিকার আইনে হতে পারে বা চুক্তি আইনে হতে পারে। যে কোনো চুক্তি আইনে আমরা যখন সামনের দিকে যাব, যদি চুক্তি ভঙ্গ হয় সেক্ষেত্রে প্রতিকার হিসেবে ক্ষতিপূরণের ব্যবস্থা আছে, সেটা পাবো জানবো। আর এর বাইরে অন্য কোনো প্রতিকার হলে আমাকে হয়তো সুনির্দিষ্ট প্রতিকার আইনে যেতে হবে, অথবা অন্য ভিন্ন কোনো আইনে, কোনো না কোনো আইনে আমার প্রতিকারের ব্যবস্থা আমি খুঁজে নিতে পারবো। কিন্তু এই প্রতিকারটা করবে কি? আদালত। আমাকে আদালতে যেতে হবে, বিচারের দ্বারস্থ হতে হবে, মামলা করতে হবে। এই মামলা করে বিচারের দ্বারস্থ হয়ে বিচারের ফলাফল দেখতে দেখতে যেটা হবে সেটাই কল্পনা করে নিতে বলছি। সময়ের ব্যাপার হলেও অসুবিধা নাই, সময়ের ব্যাপার হলে আপনার কোনো লস নেই, আপনি তো হবেন লয়ার, লয়ারের কোনো লস নেই। বলবেন আর এগ্রিমেন্টের ব্যাপারে একটা প্রশ্ন ছিল স্যার। স্যার রিভোকেশন অফ অ্যাকসেপ্টেন্সের একটা কোশ্চেন ছিল স্যার। একজন এগ্রিমেন্টের ব্যাপারে একটা প্রশ্ন ছিল স্যার, এগ্রিমেন্টের ব্যাপারে। বইয়ের নাম, বইয়ের কথা কি বলছিলেন? বইয়ের কথা কি জিজ্ঞেস করছেন? স্যার বইটা আমি দেখে বুঝতে পারি নাই, নেটের সমস্যা করছিল তো, আরেকবার যদি বলতেন। ডক্টর অক্টার সিং, আপনাদের কেউ একজন মেসেজে লিখেছেন ডক্টর অক্টার সিং, স্টুডেন্ট এডিশন। বাংলা ভার্সনের ক্ষেত্রে কোন লেখক? বাংলা এইটার কোনো তার বাংলা হবে না। বাংলা মার্কেটে যা পাওয়া যায় দেখে নিবেন। তবে বাংলা পড়ার ক্ষেত্রে আমি প্রথম যেটা বলেছিলাম এবং সবসময় যেটা বলে থাকি, এটা যেহেতু ট্রান্সলেশন করা, বাংলায় অনুবাদ করা, আপনারা সরকারি ভাবে অনুমোদিত কোনো অনুবাদ না, এটা হচ্ছে বইটা আপনারা মূল ইংরেজিটা পাশাপাশি রেখে দেখবেন অনুবাদটা সঠিকভাবে হয়েছে। আদারওয়াইজ নাহলে বুঝতে ভুল হবে, অনুবাদ করতে ভুল হবে, আইন বোঝার বেলায় উল্টা বোঝা হয়ে যাবে। এগ্রিমেন্টের ব্যাপারে একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। মালিকার ভাড়াটিয়ার ব্যাপারে স্যার, যদি বলেন মালিকের সাথে ভাড়াটিয়া হয় তো 5 বছর কি বেশি? আপনি কি মালিক না ভাড়াটিয়া? আপনি আগে বলেন আপনি মালিক না ভাড়াটিয়া? আমি মালিক। হ্যাঁ মালিক। আপনি মালিক। 5 বছর ক্লাস করতে করতে ওকালতিও করাই নিবেন? বলেন। আচ্ছা বলেন। 5 বছরের জন্য চুক্তি হয়েছে, এখন 5 বছর পরে ভাড়াটিয়া ওই দোকান হবে, যদি দোকান না চায়, মালিক যদি বলে আমি ওই দোকানটা করবো, সেক্ষেত্রে করণীয় কি? জি স্যার। করণীয় হচ্ছে আপনার ভাড়াটিয়া চুক্তি যেটা আছে সেখানে দেখবেন কতদিনের নোটিশ দিয়ে চুক্তি অবসান করার কথা বলা আছে, ঠিক আছে? জি স্যার, এটা বলেছি স্যার, 5 বছর হয়ে গেছে, যদি 5 বছর পরে গিয়ে আপনি এখন চুক্তির মেয়াদ বাড়াতে চাচ্ছেন না, এই তো কথা। মাঝখানে 3 মাসের সময় থাকে না? 3 মাস বলে কোনো কথা নেই। এটা হচ্ছে যে আপনার যেটা চুক্তিতে যদি আপনি কোনো সময়সীমা উল্লেখ না করে থাকেন, আপনি কতদিনের নোটিশ দিয়ে চুক্তি বাতিল করা হবে বা চুক্তির অবসান করা হবে, সেক্ষেত্রে আপনাকে যেতে হবে। এটাও হচ্ছে ফাইনাল ইয়ারের
সাবজেক্ট সম্পত্তি হস্তান্তর আইন। সম্পত্তি হস্তান্তর আইনে গেলে ওখানে আপনার 106 নম্বর একটা ধারা পাবেন। ওখানে বলা আছে যে মাসিক ভাড়াটিয়া হলে আপনার 15 দিনের নোটিশে চুক্তি বাতিল করা যাবে। আর যদি বাৎসরিক ভিত্তিতে ভাড়াটিয়া হয়, বাৎসরিক ভিত্তিতে ভাড়াটিয়া, এবং এখানে যদি আপনার কোনো মনে করেন মানে ইন্ডাস্ট্রিয়াল পারপাসে ব্যবহৃত হয়, এরকম কোনো যদি আপনার ঘর বা সম্পত্তি হয়, সেটার ক্ষেত্রে 6 মাসের নোটিশ দেওয়া হবে। আপনি নোটিশ দিয়ে তারে বলতে পারবেন যে ভাই তোমার চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে, তুমি এখন তোমার এই ঘর যেটা, সেই ঘর এটা এখন আমাকে নিজেকে করতে হবে, তুমি এখন এই ঘরের দখলটা আমাদের ছেড়ে দিয়ে চলে যাবে। স্যার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরে আবার নোটিশ দিতে হবে স্যার, নাকি চুক্তির মেয়াদ শেষ করে স্যার ছেড়ে দিতে বাধ্য? শুনেন, এখন আপনি যেটা বললেন চুক্তির মেয়াদ শেষ হয়ে ছেড়ে দিতে বাধ্য, ঠিক আছে। এখন যদি সে আপনার সাথে অতটা সুবোধ আচরণ না করে, তখন আপনি কি করবেন? আপনি তাকে কি করবেন? তাকে আপনি মানে এটা হচ্ছে যে আইনগত পদক্ষেপের প্রথম ধাপ, আরে লিখিতভাবে একটা নোটিশ দিয়ে বলতে হবে যে আপনার সাথে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে, আপনার এই চুক্তি আমি আর মেয়াদ বাড়াবো না, নবায়ন করবো না, আপনি দয়া করে আগামী এতদিনের মধ্যে আমার এই ঘরটা খালি করে দিন। এই ঘর এখন আমি আমার নিজের প্রয়োজনে দরকার। জি স্যার। আর যদি না পারে স্যার? এরপরেও যদি খালি না করে, জি স্যার। এরপরে যদি খালি না করলে আর কি করবেন? উচ্ছেদে যাওয়া যাবে না, মারতে শুরু করবে। আইনি ব্যবস্থা ওটা আগে উকিল হয়ে নেন না, উকিল হয়ে নেন, তারপর নিজেরটা নিজে করবেন। না শর্টকাট কোনো আইন নাই, যেটা করতে হবে এটা হচ্ছে যে আপনাকে বাড়ি ভাড়ার নিয়ন্ত্রণ আইন আছে, আমাদের একটা বাড়ি ভাড়ার নিয়ন্ত্রণ আইনের 18 ধারায় আপনি দেখবেন, সে 18 ধারার বিধান অনুযায়ী আপনার কোন কোন ক্ষেত্রে আপনি ভাড়াটিয়াকে উচ্ছেদ করার জন্য আদালতে গিয়ে মামলা করতে পারবেন সেটা বলা আছে। এবার ওই প্রেক্ষাপট, ওখানে যেই সিচুয়েশনটা আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে সেই সিচুয়েশন অনুযায়ী এখন আপনি আদালতে যাবেন ভাড়াটিয়াকে উচ্ছেদ করে আপনার দখল আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য। কারণ আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। যিনি বলছেন মেরে তুলে দিব, যিনি বলছেন উচ্ছেদ, এই উচ্ছেদ হতে হবে আদালতের মাধ্যমে, আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে। এই উচ্ছেদ, এই আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে গিয়ে ভাড়াটিয়াকে উচ্ছেদ করে ঘরের দখল পেতে পেতে আল্লাহ না করুক হয়তো আপনার জীবদ্দশায় পাবেন কিনা সেটা সন্দেহ আছে, যদি আপোষে না হয়। স্যার এটা কি ফৌজদারি আদালত হবে? জি না, দেওয়ানি আদালত। এটা তো ফৌজদারির কোনো বিষয় নেই। আর যদি উকিল হন তাহলে এই ধরনের একটা মামলা পাইলে বছরের পর বছর আপনি ইনশাআল্লাহ করে খেতে পারবেন। চলে যাবে। সেকশন 9 এর অফারের মধ্যে ওই যে এক্সপ্রেস এবং ইনক্লাইন্ট, এটা যদি দুটো উদাহরণ দিতেন স্যার। এক্সপ্রেস এবং ইমপ্লাইড উদাহরণ বলতে যেটা, সেটা হচ্ছে যে আপনি মানে সরাসরি আনুষ্ঠানিকভাবে সুস্পষ্ট ভাষায় মুখের কথা দিয়ে হোক, লিখিত ভাবে হোক, যখন কারো কাছে প্রস্তাব পাঠাবেন, বুঝতে পারলাম? জি স্যার। সুস্পষ্ট ভাষায়, একেবারে পরিষ্কার ভাষায় মুখের কথা দিয়ে হোক, লিখিত ভাবে হোক, যখন পাঠাবেন সেটা হবে এক্সপ্রেস। আর যখন আপনার মুখের কথা ছাড়া আচার আচরণ, হাব ভাব বা দেখা যাচ্ছে যে অফার দেওয়ার সময় সেখানে দেওয়া আছে এমন কোন সিচুয়েশনের কথা বলা আছে যে সিচুয়েশনটা কমপ্লাই করলেই আমার এটা অ্যাকসেপ্ট হয়ে গেছে, অফারটা ইমপ্লাইড হিসেবে ধরে নেওয়া হবে। বুঝতে পারলাম? যেটা হচ্ছে সরাসরি সুস্পষ্ট ভাষা ছাড়া, সুস্পষ্ট ভাষায় ছাড়া অন্য কোনো ভাবে যদি এটা দেখা যায় যে এখানে কেউ কারো বরাবরে একটা অফার দিচ্ছে। বুঝতে পারলাম স্যার? যেমন আরো দুই একটা উদাহরণ, যেমন বলতে গেলে মনে করেন এখন সে মনে করেন আপনার
উদাহরণ যদি বলি, এটাই বলি, আপনি সম্পত্তি বিক্রি করবেন, ঠিক আছে? জি স্যার। সম্পত্তি বিক্রি করবেন, এখন আপনি সম্পত্তি বিক্রির কথা সরাসরি কাউকে বলেন নাই, খেয়াল করেন, জি স্যার। সরাসরি কাউকে বলেন নাই, কিন্তু যেটা আমাদের দেশে একেবারে কমন সচরাচর হয়, বাজারে রটে গেছে আপনার এই সম্পত্তি বিক্রি হবে, এবং এই সম্পত্তি বিক্রি হওয়ার বিষয়ে জানতে পেরে কেউ একজন আপনাকে নক করলো যে ভাই শুনতে পেলাম যে আপনার এই সম্পত্তি নাকি বিক্রি করবেন, কথা কি ঠিক? তো উনি বললো ঠিক, রাইট অফার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন আছে? না স্যার, রিভোকটা নিয়ে একটু বলবেন আমার? রিভোকটা হচ্ছে যে সোজা কথায় অফার এবং অ্যাকসেপ্টেন্স দুটোর ব্যাপারেই কমন। অফার দেওয়ার পরে যার কাছে অফারটা দেওয়া হয়েছে সে অ্যাকসেপ্টেন্স দেওয়ার আগে যে কোনো মুহূর্তে এই অফারটা আমি রিভোক করতে পারি, ঠিক আছে? আর অ্যাকসেপ্টেন্সের আগে আমি অফারটা যে কোনো সময় রিভোক করতে পারবো। অ্যাকসেপ্টেন্সের বেলায় যেটা, সেটা হচ্ছে যে অ্যাকসেপ্টেন্সটা যিনি দিচ্ছেন, আর এই অ্যাকসেপ্টেন্সটা তিনি অফারারকে জানানোর জন্য যে কমিউনিকেট করার যে মাধ্যম আছে সেই মাধ্যমে ছেড়ে দেওয়ার পর এই অফারার যিনি আছেন তিনি এই অ্যাকসেপ্টেন্সের বিষয়ে অবগত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই অ্যাকসেপ্টেন্স আমি যে কোনো সময় রিভোক করতে পারবো। বুঝতে পেরেছেন? যার প্রশ্ন ছিল বুঝতে পেরেছেন? ওকে স্যার। রিভোকেশনের ব্যাপারে যার প্রশ্ন ছিল বুঝতে পেরেছেন? স্যার এখানে ঝামেলার জন্য কিছু ভুলে যায়নি স্যার, ঝামেলার কোনো শব্দ হচ্ছে কি করতাম বলেন, এখানে আপনাদের এত সাইড টক, আপনাদের এখানে মানে বুঝতে পারিনি স্যার কি বলছেন। স্যার আগামী ক্লাসে বললেন স্যার, আজকে অনেকক্ষণ হয়ে গেছে। মোটামুটি বুঝেছি স্যার। অফার দেওয়ার পরে অফার এটা যিনি যার কাছে দিলেন তিনি অ্যাকসেপ্ট করে নেওয়ার আগে অফারটা আপনি ফেরত নিয়ে নিতে পারেন, বা যেই সিচুয়েশন গুলো আমরা পাচ্ছি সেই সিচুয়েশন কোনো একটা এখানে যদি থাকে তাহলে অফারটা অটোমেটিক এটা রিভোক হয়ে যাবে বা অফারটা বাতিল হয়ে যাবে। অ্যাকসেপ্টেন্সের বেলায় যেটা, সেটা হচ্ছে যে অ্যাকসেপ্টেন্সের বিষয়টা অফারারের কাছে, অফারারের নলেজে পৌঁছানোর আগ মুহূর্ত পর্যন্ত যে কোনো সময় আমি এটা প্রত্যাহার করে নিতে পারবো, ঠিক আছে? একটা সময়সীমা দেওয়া হয়, এর মাঝখানে যদি মানে আমি একবার রিভোক করলাম, অ্যাকসেপ্টেন্সটা রিভোক করার পরে দেন আবার সময়সীমাটা ধরেন ছিল, মানে যেটা বললেন যে স্যার 7 দিনের মধ্যে, তো 7 দিনের মধ্যে যদি 2 দিনে আমি রিভোক করলাম, রিভোক করার পরে স্যার আবার 3-4 দিন আমার মনে হলো যে এটা আমার অ্যাকসেপ্ট করা। আপনি কি অ্যাকসেপ্টেন্স রিভোক করার কথা বলছেন না অফার রিভোক করার কথা বলছেন? অ্যাকসেপ্টেন্স। আচ্ছা, অ্যাকসেপ্টেন্স রিভোক করলেন, হ্যাঁ বলেন। হ্যাঁ, এরপরে স্যার যেহেতু আমাকে অফারের 7 দিনের সময় দিয়েছিল, টাইম বাউন্ড করে দিয়েছিল, কিন্তু আমি 2 দিনে যেদিন করলাম রিভোক করলাম 2 দিনের মধ্যে করলাম, এরপরে স্যার আমার মানে ফিল হলো যে না আমি এটা অ্যাকসেপ্ট করতে পারি, তখন কি তখন সময়সীমাটা ছিল, এই সময়সীমার মধ্যে কি আমি আবার এটা অ্যাকসেপ্ট করতে পারি স্যার? ওই সিস্টেমটা আছে? এটা হচ্ছে যে ডিপেন্ড করবে আপনার মানে কন্ট্রাক্টের সাবজেক্ট ম্যাটারটা কি বিষয় নিয়ে চুক্তিটা হচ্ছে এবং অফারের ধরনটা কি সেটার উপর ভিত্তি করে। আপনি মানে করা যাবে না সেই কথা সব ক্ষেত্রে বলা যাবে না, এটা ডিপেন্ড করবে আপনার সিচুয়েশনের উপর, মানে কন্ট্রাক্টের সাবজেক্ট ম্যাটার বা বিষয়বস্তু কি এবং অফারের ধরনটা কি সেটার উপর নির্ভর করে আপনি দেখা যাবে যে একবার রিভোক অ্যাকসেপ্টেন্স দেওয়ার পরে সেইটা রিভোক করার পর আপনি ফার্দার অ্যাকসেপ্টেন্স হয়তো দিতেও পারবেন। এটা যদি অফারের এবং চুক্তির বিষয়বস্তুর ধরনের উপর, মানে অফারের ধরন এবং চুক্তির বিষয়বস্তুটা কি হবে সেটার উপর নির্ভর করে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। কি কাজের জন্য চুক্তিটা হবে সেটার উপর নির্ভর করে। কারণ আমাদের দেশে আপনি যেমন ধরেন আপনার এই যে দরপত্র বিজ্ঞপ্তি যেগুলো দেখি আমরা পত্র পত্রিকায়, এগুলোর মাধ্যমে যে চুক্তির একটা চুক্তি হয়, এই দরপত্র টেন্ডারে যারা পার্টিসিপেট করে সেই টেন্ডারের পার্টিসিপেট করার পরে যার টেন্ডার অ্যাকসেপ্ট হয় তার সাথে একটা চুক্তি হয় না? তো এটা দেখা যাবে যে
আপনি টেন্ডারে পার্টিসিপেট করার পর আপনি সেখান থেকে রিভোক করার পর আবার যদি বলেন যে আমি আবার পার্টিসিপেট করব, হয়তো সবসময় সব ক্ষেত্রে পরিস্থিতি আপনাকে সুযোগ আপনি সব ক্ষেত্রে পাবেন না। আচ্ছা, আর কারো যদি কোনো প্রশ্ন থাকে আগামী ক্লাসে আপনাদেরকে দরকার হলে প্রয়োজনে আমরা প্রথম দিকে আবার কিছুক্ষণ আলোচনা করব। আপনারা আজকে মনে হয় এখানে জুমের আমাদের নির্ধারিত সময় কিন্তু হচ্ছে 9টা পর্যন্ত। নেক্সট ক্লাস কবে স্যার? আগামী মঙ্গলবার আমার ক্লাস আপনাদের সাথে প্রতি মঙ্গলবার। থ্যাংক ইউ স্যার। আগামী মঙ্গলবার ইনশাআল্লাহ 7:30 ইনশাআল্লাহ 7:30। আসসালামু আলাইকুম, শুভরাত্রি, খোদা হাফেজ, সবাই সুস্থ থাকবেন। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।